বিজয় উল্লাসে মাতোয়ারা কর্মী সমর্থক একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন নিশ্চিত বিএনপির। এখন পর্যন্ত 175 আসনে ধানের শীষ, 45টিতে 11 দলীয় ঐক্য বিজয়ী। কিছু আসনে বিশেষ ব্যক্তিকে জয়ী করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ বিএনপির। দেশবাসীর যে কোনো রায় মেনে নেয়ার ঘোষণা জামায়াতের। কোনো পাতানো নির্বাচন হয়নি, কেন্দ্র দখলের ইতিহাস ভুলিয়ে দেওয়ার দাবি সিএসএর। গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন আখ্যা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলে এরই মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। এখন পর্যন্ত 175 আসনে বিজয়ী হয়েছে ধানের শীষ, 45 আসন পেয়ে নেতৃত্বাধীন জামাত দলীয় ঐক্য। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সংসদ নির্বাচন ও গণভোট শেষে চলে গণনা। আসছে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক ফল। এর মধ্যে ঢাকা 17 আসনে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 15 আসনে জয়ী হয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীর পক্ষে আনন্দ উল্লাসে মেতেছেন কর্মী সমর্থকরা। এখনো বিভিন্ন আসনে ভোট গণনা চলছে, সেখানে ভিড় করছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশ গড়ার অঙ্গীকার করেছেন বিএনপির বিজয়ী প্রার্থীরা। তারা বলছেন জনগণকে সঙ্গে নিয়ে জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে এবং গণতন্ত্রের অভিযাত্রাকে আরো সুসংহত করাই হবে তাদের অগ্রাধিকার। মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে একটি ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন করার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। ঠাকুরগাঁও 1 আসনের যারা ভোটার্স এবং জনগণ, তাদের কাছে আমি ঋণী এবং ঋণ শোধ করা আমার পক্ষে আদৌ সম্ভব কিনা যায় না। তা আমি চেষ্টা করব, যদি সুযোগ পাই আমার কাজের মধ্য দিয়ে ঠাকুরগাঁও জনগণের কল্যাণের জন্য আমি কাজ করব। আমাদের যে ম্যানিফেস্টোতে যেটা বলা আছে এবং আমাদের ভিশন 31, ভিশন 2030 এটা দেওয়া আছে, এগুলোর আলোকে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। সারা বাংলাদেশে যে ধানের শীষের যে জোয়ার উঠেছে, সেই জোয়ারে বর্তমান সরকার, জামাত, এনসিপি সবাই মিলেও কারচুপি করে আমাদেরকে ঠেকায় রাখতে পারে নাই। আগামী দিনেও পারবে না ইনশাল্লাহ। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা গ্যাসের সংকট, তীব্র গ্যাসের সংকট। এটাকে আমি অন্তত আমাদের এই এলাকায় 1 নম্বর প্রায়োরিটিতে রেখেছি। দ্রুততম সময়ে গ্যাসের সংকট এবং ওভারঅল আমাদের যে জ্বালানি সংকট রয়েছে দেশে, সেটিকে নিরসনের জন্য আমরা কাজ করব। আল্লাহর অশেষ রহমত, এবার 84,000 ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। কেরানীগঞ্জ তথা ঢাকা 2, আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলঝোড়া, এই ঢাকা 2 আসনের জনগণ আমাকে আজকে ম্যান্ডেট দিয়েছে, তারা আমাকে নির্বাচিত করেছে। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঢাকা 2 আসনের আমার শ্রদ্ধেয় জনগণ, মা বোন সহ সর্বস্তরের জনসাধারণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং
তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যে তারা আজকে আমাকে সমর্থন দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার প্রতিশ্রুতি ছিল এই ঢাকা 2 আসন জনগণের প্রতি যে আমরা সন্ত্রাসমুক্ত, মাদক মুক্ত, আমরা চাঁদাবাজ মুক্ত এই ঢাকা 2 আসন আমরা প্রতিষ্ঠা করব। কারণ বিগত 17 বছরে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মাদকে ছেয়ে গিয়েছে, সন্ত্রাসের রাজত্বে কায়েম হয়েছিল এবং ভূমি দখল হয়েছিল। সেগুলি থেকে পরিত্রাণের জন্যে, জনগণকে সেখান থেকে মুক্তির জন্যে আজকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতির প্রতি জনগণ তারা সমর্থন দিয়েছেন। অতএব এই ঢাকা 2 আসনের জনগণকে নিয়ে আমি আমার সকল কার্যক্রম পরিচালনা করব। আমি প্রথমত আমার ভোটার এবং আমাদের নেতা কর্মী এবং নির্বাচনে যারা কষ্ট করেছেন আমার জন্য, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। তবে আমি কাজের মধ্যে তাদের ঋণ শোধ করতেও পারবো না, তবে তাদের ঋণ আমি চিরদিন মাথায় করে রাখব। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার আর কোনো ভাষা নাই। এটা আসলে আমার জয়লাভ, এটা রূপগঞ্জবাসীর জয়লাভ, এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের জয়লাভ। কারণ রূপগঞ্জবাসী অনেক বছর ধরে এটার অপেক্ষায় ছিল যে ভোট দেওয়ার জন্য, মানুষের গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। রূপগঞ্জবাসী, শুধু রূপগঞ্জবাসী না, সারা বাংলাদেশের মানুষ এটার অধিকারতে বঞ্চিত ছিল। আমি বলবো এটা রূপগঞ্জবাসীর বিজয়, যাতে আমি রূপগঞ্জবাসীকে সবাইকে নিয়ে একসাথে মিলে দলবল ছেড়ে যে সব ধর্মকে এক করে সবাইকে একসাথে মিলে আমরা একটা স্বপ্নের রূপগঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সেই শ্রমের মূল্য হয়তো দিতে পারবো না, কিন্তু আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের যে কোনো বিষয়ে আমাকে আপনারা পাশে পাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষে ফল গণনা চলছে, একই সঙ্গে ফল ঘোষণাও চলছে। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে রয়েছেন শবনম নিবিড়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ফল ঘোষণা চলছে এই নিয়ে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে ধ্রুব। এই মুহূর্তে আমি একটু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে 299টি আসনে যে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট হচ্ছে এবছর, সেখানে বিএনপি 180টি আসনে জয়লাভ করেছেন এবং 11 দলীয় ঐক্য জোট পেয়েছেন এখন পর্যন্ত 45টি আসন, এবং স্বতন্ত্র এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা এখন পর্যন্ত 3টি আসন পেয়েছেন। সেক্ষেত্রে সর্বমোট 228টি আসনে কিন্তু প্রার্থী নির্বাচিত হয়ে গিয়েছেন। এখনো 71টি আসনের ফলাফল ঘোষণা বাকি, এবং এই ফলাফল ঘোষণা নিয়ে কথা বলার জন্য নির্বাচন কমিশনে অলরেডি ফলাফল ঘোষণা চলছে এবং সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা একটু তার কাছে জেনে নিতে চাই। কুমু, আমি নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, এবং নির্বাচন কমিশন ভবন থেকে, আগারগাঁও থেকে এখন পর্যন্ত আপনার কাছে কি কি তথ্য রয়েছে জানাবেন। আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফলাফল পেলেও এবং মাঠ পর্যায় থেকে, বিশেষ করে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেশিরভাগ ফলাফলই হাতে চলে আসলেও নির্বাচন কমিশন কিন্তু কিছুটা ধীর গতিতেই ফলাফলগুলো গণনা করছে বা প্রকাশ করছে, কারণ তাদের হাতে পৌঁছাতে কিছুটা সময় লেগে যাচ্ছে, যার কারণে নির্বাচন কমিশন কিছুটা ধীর গতিতে তাদের ফলাফল ঘোষণা করছেন। এই মুহূর্তে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব তিনি ফলাফল ঘোষণা করছেন। যেহেতু এর আগে 15 মিনিট আসলে বিরতি ছিল, বিরতির পর আবারও ফলাফল ঘোষণা করা শুরু করেছেন, এবং ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রায় 26টি আসনের ফলাফল ঘোষণা করেছেন। এর মধ্যে চট্টগ্রামের সব আসনগুলোই রয়েছে, টাঙ্গাইল রয়েছে, সেক্ষেত্রে বরগুনা, ফরিদপুর এই আসনগুলো রয়েছে, এবং এই 26টি আসনের মধ্যে ধানের শীষ এগিয়ে আছে। এবং যেহেতু ধীর গতিতে করছে, এই ধীর গতি এভাবে চলতে থাকলে হয়তো আরও সারা রাত পার হয়ে সকাল গড়িয়ে যেতে পারে বলে মনে হচ্ছে। তবে এই যে বিএনপি এবং 11 দলীয় যে জোট জামায়াতের, সেই জোটের এই দুই জোটের মধ্যেই মূলত লড়াই চলছে, এবং এই লড়াই শুরুর দিকে একটু হাড্ডাহাড্ডি হলেও যত সময় অতিবাহিত হচ্ছে তত কিন্তু তাদের যে
দূরত্ব বাড়ছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিশেষ করে 13 আসনের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হক, যিনি রিক্সা প্রতীকের প্রার্থী ছিলেন, তিনি আসলে তার যে বিএনপির যিনি প্রার্থী ববি হাজ্জার তার কাছে হেরে যাওয়ায় তিনি কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ নিয়ে এসেছিলেন কিছুক্ষণ আগে এবং এখানে এসে গণমাধ্যমে কথা বলেছেন। তার রেজাল্ট তিনি মানেন না এবং এটিও দাবি করেছেন নির্বাচন কমিশন সচিবের সাথে দেখা করে। এর আগে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে শুনেছি যে ঢাকা 8 আসনের যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনিও হেরে গিয়েছেন সামান্য কিছু ভোটের ব্যবধানে ধানের শীষের কাছে। মির্জা আব্বাস ধানের শীষের প্রার্থী তার কাছে হেরে যাওয়ায় তিনিও কিন্তু নির্বাচন কমিশন অভিমুখে যাত্রা শুরু করেছিলেন যে তার ফলাফল তিনিও মানছেন না বলে। আমরা এর মধ্যে তখন নির্বাচন কমিশন এখানে নিরাপত্তাও জোরদার করেছে, গেটের বাইরে বিশেষ করে সেনাবাহিনী মোতায়েন আরও বাড়িয়েছে। মূল কথা, নির্বাচন কমিশন কোনোভাবেই চাচ্ছে না যাতে করে, যেহেতু ভোটের পরিবেশ উৎসব মুখর ছিল এবং ফলাফলের ক্ষেত্রেও যেন কোনো রকম কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, জয় পরাজয় যেন যেই প্রার্থীর পক্ষে বা বিপক্ষেই যাক না কেন জয় পরাজয় যেন মেনে নেয়। বিশেষ করে কমিশন বলছে যেহেতু তারা আচরণবিধি প্রতিপালন যথেষ্ট করেছেন এবং সেক্ষেত্রে আচরণবিধি মানার ক্ষেত্রে তারা যেই ধরনের সহিংসতা পরিহার করে অহিংস একটি পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই পরিবেশ ফলাফলের শেষ পর্যন্ত সেই ফলাফলের ক্ষেত্রেও সেই পরিবেশ বজায় রাখবে এমনটি মনে করছে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন প্রত্যাশা করছে যেই দলই জয়ী হোক না কেন সকলে মিলে একসাথে হয়তো গণতন্ত্র উত্তরণের যে পথে যে নির্বাচন কমিশন হাঁটছে সেই গণতন্ত্র উত্তরণের পথকে আরও সুগম করবে বলে মনে করছে নির্বাচন কমিশন। এবং বারবারই তারা দাবি করে আসছে যে তারা শুরু থেকেই কমিশন গঠনের শুরু থেকেই নাসিরউদ্দিন কমিশন বলে আসছিল যে তারা স্বচ্ছ সুন্দর একটি ভোট উপহার দিতে চান। অতীতের যে গ্লানি আছে বিশেষ করে বিগত 3টা নির্বাচন, দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে যে প্রশ্ন রয়েছে, রাতের ভোট, বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট, সেগুলোকে তারা পরিহার করার জন্য, সেগুলো থেকে যেন মানুষ বেরিয়ে আসে, মানুষ যেন এসব কিছু ভুলে যায়, এই ভুলে নিয়ে দেওয়ার জন্যই কিন্তু তারা নির্বাচনে আইন কানুনে এবং অনেকখানি পরিবর্তন আনার চেষ্টা করেছিল। সফলতা ব্যর্থতা এদেশের জনগণের উপর ছেড়ে দিয়েছে তারা বলছে যে তারা সর্বোচ্চ চেষ্টা করছে, যদি একেবারে শতভাগ সফল ভোট বলে দাবি করছে না কমিশন, কিন্তু তারপরে বলছে যে অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে এটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে তারা দাবি করছে। তারা বলছে যে কোনো রকম সহিংসতা ছাড়াই, যদি আমরা অতীতের নির্বাচনগুলোকে দেখি, বিশেষ করে 14 নির্বাচন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল, অর্থাৎ 153টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন প্রার্থীরা, সেই নির্বাচনেও কিন্তু 115 জন মানুষ মারা গিয়েছিলেন। সেই তুলনায় যদি এবারে নির্বাচনকে ধরা হয় যে প্রায় 50টি দলের অংশগ্রহণে যে নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে মাত্র তফসিল ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত মাত্র 4 জন, আজকের দিন পর্যন্ত 4 জন নিহত হয়েছে, আহতের কিছু সংখ্যা ঘটেছে এবং বড় ধরনের যে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটাকে বিচ্ছিন্ন বলে মনে করছে নির্বাচন কমিশন। এবং এর বাইরে তেমন কোনো ধরনের সহিংসতা দেখা যায়নি, যার কারণে এই যে 42,000 কেন্দ্রেরও বেশি যে ভোট হয়েছে, সেই ভোটে কিন্তু একটি কেন্দ্র নির্বাচন কমিশনকে বন্ধ করতে হয়নি, অর্থাৎ নির্বাচন বন্ধ হওয়ার মতো এমন ধরনের কোনো সহিংসতা অথবা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি যাতে করে কমিশনকে বন্ধ করতে হয়েছে। কমিশন কিন্তু এবার আরও একটি আইনে পরিবর্তন এনেছিল যে বিশেষ করে যাতে করে কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, সেক্ষেত্রে তারা একটি আইনের পরিবর্তন করেছিল যে যদি একক কেউ প্রার্থী থাকে সেখানে না ভোটের বিধান যুক্ত করেছিল নির্বাচন কমিশন। তবে এবার নির্বাচন কমিশন এটি চাইলেও কিন্তু এই যে 299টি আসনে কোনো আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী ছিল না। এবং নির্বাচন কমিশন শুরু থেকেই যে ধরনের কাজগুলো উদ্যোগগুলো নিয়েছিল, বিশেষ করে সেক্ষেত্রে তারা প্রতিটা কাজেই কিন্তু সফলতাই আমরা বলবো। এই ক্ষেত্রে বলবো যেমন যে প্রথম কাজ হিসেবে নিয়েছিল পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটে
যদিও আগেই অতীতেই এই আইনটি ছিল, কিন্তু সেই আইনটি কার্যকর না হওয়ার কারণে, অর্থাৎ যে প্রক্রিয়াটাই একটি জটিল প্রক্রিয়া ছিল পোস্টাল ব্যালট, যার কারণে বিদেশ থেকে কোনো প্রবাসী বাংলাদেশি কখনো সেভাবে ভোটের আওতায় আসতে পারেনি। খুব বিচ্ছিন্নভাবে দু একজন হয়তো আবেদন করে তারপর নিজের ভোটটি দিতে পেরেছিল। তবে এবার যে নতুন যে প্রক্রিয়াটি অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন, বিশেষ করে যদি বলা যায় যে তারা যে একটা নতুন একটি অ্যাপের মাধ্যমে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নিবন্ধন করার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ায় যুক্ত করে কিন্তু প্রায় 15.5 লাখ ভোটারকে তারা অন্তর্ভুক্ত করতে পেরেছে। বিশেষ করে দেশের এবং দেশের বাইরের, দেশের ভেতরে যারা নির্বাচন কাজের সাথে সংশ্লিষ্ট থাকে বিশেষ করে, সেখানেও কিন্তু প্রায় 10 লাখ লোকের মতো কাজ করেছে। সেই 10 লাখ লোক কিন্তু ভোটের বাইরে ছিল, তারাও একসময় ভোটে অংশগ্রহণ করতো না সেভাবে করে। তো সেই উৎসাহর জায়গাও নির্বাচন কমিশন তৈরি করেছিল। একই সাথে তারা রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে বসে যে ইস্তেহার ঘোষণার যে বিষয়টি, সেটিও নিশ্চিত করতে পেরেছিল নির্বাচন কমিশন। যদিও নির্বাচন কমিশনই এটির আয়োজন করেছিল। সেক্ষেত্রে আমরা যদি সার্বিক পর্যালোচনা করে যদি বলা যায় যে নাসিরউদ্দিন কমিশন এখন পর্যন্ত কিন্তু সফলতার দ্বার প্রান্তে আছে, যেহেতু ফলাফল এখনও পূর্ণাঙ্গ দিতে পারেনি, অর্থাৎ বিজয়ী প্রার্থীর ঘোষণা যতক্ষণ পর্যন্ত দিতে পারছে না, এবং নির্বাচনের পরবর্তীতে কিন্তু অনেক সময় সহিংসতার ঘটনা ঘটে। সেই ক্ষেত্রে সেই জায়গাটুকুকেও যদি নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে, এবং এই অহিংস পরিবেশ এখন পর্যন্ত যে ধরনের পরিবেশ রয়েছে, সেই পরিবেশটুকু নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত যদি ধরে রাখতে পারে, সেক্ষেত্রে নাসিরউদ্দিন কমিশনকে কিন্তু সফল বলেই বিবেচনা করা যাবে। কারণ এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কিন্তু তেমন কোনো অভিযোগ করেনি। সেইভাবে করে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, আমরা প্রচারণার সময়ও দেখেছি এবং নির্বাচনের দিনেও দেখেছি। তারপরেও প্রতিটি দলই কিন্তু দিন শেষে বলেছে যে অতীতের তুলনায় এবারে নির্বাচনটি ভালো হয়েছে, অর্থাৎ দলগুলো নিজেই স্বীকার করে নিয়েছে। সেখানে যখন রাজনৈতিক দলের অংশগ্রহণেই মূলত এই নির্বাচন অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যখন স্বীকার করে নেয়, সেক্ষেত্রে আসলে বিষয়টি থাকে। তো নির্বাচন কমিশনের যে কর্মকাণ্ড, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে, এখনো ফলাফল ঘোষণা করছে, যদিও ধীর গতিতে চলছে, এবং সেই সারা রাত পার হয়ে হয়তো সকালও গড়িয়ে যেতে পারে। নির্বাচন কমিশন থেকে মূলত এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন ফেনীতে, সজল, আমরা তার কাছে চলে যাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশের মতো ফেনীতেও মোটামুটি অনেকটা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে, এবং সেই যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফল কিন্তু আমরা দেখেছি যে ভোট শেষে এই ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মনিরা হক এবং জেলা প্রশাসক, তার কার্যালয়ে যে সভাকক্ষটি রয়েছে, সেখানে কিন্তু ফল ঘোষণার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে সন্ধ্যার পর থেকে কেন্দ্র থেকে আসা একটা ফলাফল ঘোষণা করছিল, যেটির সমাপ্তি ঘটেছে রাত 2:15টার পরেই। মূলত ফেনী 3টি সংসদীয় আসনের যে ফলাফল, সেটি ঘোষিত হয়েছে। এবং আপনাকে যদি বলি, এই 3টি আসনে কিন্তু প্রায় 26 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এবং সারা দিনব্যাপী ভোট যুদ্ধে আমরা যেটা দেখেছি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনটি শেষ হয়েছে, এবং গণভোট দিতে পেরে মানুষের মধ্যে একটি বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। আর এই যে ফলাফল যদি বলি, এটিকে ফেনী বিএনপি অধ্যুষিত এলাকা এবং খালেদা জিয়ার জেলা আপনারা জানেন, এই কারণে কিন্তু এই 3টি জেলায় নিরঙ্কুশ বিজয় পেয়েছে ফেনীর 3টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরাই। এবং এই ফলাফল যদি আপনাকে বলি, ফেনীর 3টি সংসদীয় আসনের মধ্যে ফেনী সংসদীয় আসন 1-এ রিটার্নিং কর্মকর্তা যে পোস্টাল ভোটার সহ যে চূড়ান্ত ফলাফলটি ঘোষণা করেছে, সেখানে দেখা গিয়েছে ফেনী 1 আসনের মোট কেন্দ্র ছিল 121টি, এবং যেখানে রফিকুল আলম মজনু বিএনপির প্রার্থী ধানেশের প্রতীকে 1,19,904 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, এবং তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন তিনি
এস এম কামাল উদ্দিন, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন 58,615 ভোট। যা দেখা গেছে যে 34,289 ভোটের ব্যবধানে রফিকুল আলম মজনু ধানেশ্বরী প্রতীকে বিজয়ী হয়েছেন আসনটিতে। এবং এই আসনের যদি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে 1,39,549টি এবং না ভোটের পক্ষে ভোট পড়েছে 60,458টি। এবং আপনার যদি চূড়ান্ত ফলাফল ফেনী সংসদীয় আসন 2-এর দিকে আমরা দেখি, যেটি সদর আসন নিয়ে গঠিত একটি পৌরসভা রয়েছে, এখানে এই আসনটিতে 146টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র। সেই 146টি ভোট কেন্দ্রের সবগুলো ফলাফল বিশ্লেষণ আমরা দেখেছি যে অধ্যাপক জলাল আবদিন ভিপি, যিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানেশ্বরী প্রতীকের, তিনি ভোট পেয়েছে 1,31,210 ভোট পেয়ে কিন্তু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান এবং 11 দলীয় জোটের যে মনোনীত প্রার্থী ইগল প্রতীকে নিয়ে তিনি ভোট পেয়েছেন 80,058 ভোট। এবং যার ব্যবধান কিন্তু 51,152 ভোটের ব্যবধানে কিন্তু অধ্যাপক জলাল আবদিন ভিপি তিনি ধানের প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। এবং এই নিয়ে তিনি 4বার সংসদ সদস্য নির্বাচিত হলেন 4র্থ মেয়াদে। এবং যেখানে কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ভোট পড়েছে ফেনী 2 আসনে 1,38,732 এবং না ভোটের পক্ষে ভোট পড়েছে 72,533টি। এবং চূড়ান্ত ফলাফল যে ফেনী সংসদীয় আসন 3-এ যেটি দেখা গিয়েছে 161টি ভোট কেন্দ্রের সবকটি ফলাফলে আমরা যেটা দেখেছি, ফেনীর এখানে আব্দুল আওয়াল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি 1,57,425 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন ফখরুদ্দিন, তিনি কিন্তু মোহাম্মদ ফখরুদ্দিন, তিনি কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন, যেটা দেখা গেছে যে প্রতিদ্বন্দ্বী 1,08,160 ভোট পেয়েছেন। তার ব্যবধান দেখা গেছে 50,265 ভোট বেশি পেয়ে আব্দুল আওয়াল মিন্টু তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। এবং এই আসনটিতে হ্যাঁ ভোট পড়েছে 1,61,321টি এবং না পক্ষে ভোট পড়েছে 1,14,000। সব মিলে যদি আপনার এই ভোটের ফলাফল নিয়ে যদি বলি, আজ সারাদিন আমরা দেখেছি কিন্তু উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা ভোট দিয়েছেন এবং তা ভোট দিতে উন্মুখ ছিলেন। এবং সব এই ভোটাররা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু বড় ধরনের অঘটনা ছাড়াই কিন্তু এই নির্বাচনটি শেষ হয়েছে। এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন আমরা দেখেছি যে বিপুল সংখ্যক যে বিজেপি ছিলেন, জানেন যে ফেনীটি 3টি যে সংসদীয় আসন যে সেখানে কিন্তু 3টি উপজেলা রয়েছে, সেই 3টি সংসদীয় উপজেলা কিন্তু সংসদ ছিল যে সীমান্তবর্তী, সেখানে বিজেপি এককভাবে দায়িত্ব পালন করেছেন। এবং বিজেপি এবং র্যাব এবং অন্যান্য সবাই কিন্তু নির্বিঘ্নভাবে দায়িত্ব পালন করে নির্বাচনটি সুষ্ঠুভাবে সমাধান করেছে। এবং যারা নির্বাচিত হয়েছে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে নির্বাচিত প্রার্থীরা এদের এলাকার মানুষের সমস্যার সম্ভাবনা সমাধান করবে। আমরা এখন চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছে পরিস্থিতি জানাবেন বা নির্বাচনের ফলাফল জানাবেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। জাতীয় সংসদ নির্বাচনে ফলাফলে কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে ময়মনসিংহ জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীরা। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে কিন্তু 8টি আসনেই বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন। তবে একটি আসনে স্বতন্ত্র প্রার্থী এবং জামায়াত জোটের 2 জন প্রার্থী কিন্তু এখান থেকে জয়লাভ করেছেন। সবচেয়ে বড় যে চমকটি দেখিয়েছেন ময়মনসিংহ 1 হালুয়াঘাট ধোবাউড়া আসনে, এখানে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন, হেভিওয়েট প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্সকে পরাজিত করে এখানে জয়ী হয়েছেন বিএনপিরই বিদ্রোহী প্রার্থী, যিনি স্বতন্ত্র ঘোড়া প্রতীক নিয়ে তিনি দাঁড়িয়েছিলেন, সালমান ওমর রুবেল। তিনি 1,08,265 ভোট পেয়ে কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন। এবং ইমরান সালে প্রিন্স তিনি পেয়েছেন 1,0926 ভোট। এছাড়া ময়মনসিংহ 2 আসন, যেটি ফুলপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত, এই আসনটিতে কিন্তু জামায়াত জোটের অর্থাৎ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী রিকশা প্রতীক নিয়ে যিনি নির্বাচনী মাঠে লড়াই করেছিলেন। ফলাফল ঘোষণা শেষ করছে। ভোট পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে কিন্তু বিএনপির যিনি প্রার্থী ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হুসেইন, তিনি
৭৫,৩২০ ভোট পেয়ে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ তাইবুর রহমান হিরণ ঘোড়া প্রতীক নিয়ে যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে ছিলেন, তিনি তাকে পরাজিত করে বিএনপির প্রার্থী ইকবাল হোসেন তিনি জয়লাভ করেছেন। ময়মনসিংহ ৪ সদর আসনটিতে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিএনপির যিনি প্রার্থী এবং জামায়াতের প্রার্থীর সঙ্গে বেশ হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১৭৯টি কেন্দ্রে ফলাফলে ১,৮১,৪৪৩ ভোট পেয়ে কিন্তু আবু ওহাব আকন্দ বিএনপির প্রার্থী তিনি জয়লাভ করেছেন। এখানে পরাজিত হয়েছেন জামায়াতের কামরুল আহসান এমরুল। এছাড়া ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে কিন্তু ১০৪টি কেন্দ্রে ১,২৮,৯০৬ ভোট পেয়ে ধানের শীষের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু জামায়াতের প্রার্থী মতিউর রহমান আকন্দকে পরাজিত করেছেন। এছাড়া ময়মনসিংহ ৬ আসনে কিন্তু জামায়াতের যিনি প্রার্থী তিনি একটি বড় ব্যবধানেই কিন্তু জয়ী হয়েছেন। একমাত্র প্রার্থী জামায়াতের এই ময়মনসিংহ জেলার এই ময়মনসিংহ ৬ থেকে কিন্তু ৭৭,৩২৫ ভোট পেয়ে দাঁড়িপাল্লা প্রতীকে তিনি জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানা তিনি ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩,২৯১ ভোট। ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে ডাক্তার মাহবুবুর রহমান লিটন যিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছেন ভোটের মাঠে, তিনি কিন্তু ৯৯,০৪৯ ভোট পেয়ে যে জামায়াতের যিনি প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকে আসাদুজ্জামান সোহেল ৮৪,৮৫১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া ঈশ্বরগঞ্জে লুৎফুল্লাহ মাজেদ, নান্দাইলে ইয়াসের খান চৌধুরী, গফরগাঁয়ে আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ ১১ ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চু কিন্তু বিজয় হয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের সার্বিক পরিস্থিতি এবং আমরা এখন চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি বরিশালের ৬টি সংসদীয় আসনেরই ফলাফল ঘোষণা করেছে এবং তাতে বিএনপির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। বরিশালের যে ৬টি সংসদীয় আসন প্রত্যেকটিতে বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী তারা বিজয় লাভ করেছে। আমি এক এক করে যদি জানাতে চাই, বরিশালে ১ সংসদীয় আসন এটি গৌরনদী এবং আগুলঝাড়া, এখানে বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন তিনি বিজয় লাভ করেছেন। রিটার্নিং কর্মকর্তার ঘোষণা অনুযায়ী ১,৫৫২টি ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম ৪৬,২৬৩ ভোট পেয়েছেন এবং বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবহান তিনি পেয়েছেন ৪৪,১৮৮ ভোট। বরিশাল ২ সংসদীয় আসনের সরফুদ্দিন আহমেদ সান্টু বিএনপির প্রার্থী তিনি পেয়েছেন ১,৪১,৬২২ ভোট এবং তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামের আব্দুল মান তিনি পেয়েছেন ৭৪,০৮২ ভোট। বরিশাল ৩ সংসদীয় আসন বাবুগঞ্জ মুলাদিতে, সেখানে জয়লাভ করেছে বিএনপির প্রার্থী জয়নুল আবিদিন তিনি পেয়েছেন ৮০,৯৩০ ভোট। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামী জোটের প্রার্থী এবি পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি পেয়েছেন ৬১,১৯২ ভোট। এবার আসি বরিশাল ৪ সংসদীয় আসন হিজলা মেহেন্দিগঞ্জে, এখানে বিএনপির প্রার্থী রাজীব আহসান তিনি বিজয় লাভ করেছেন ১,২৮,৩২২ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুল জব্বার তিনি পেয়েছেন ৭৪,৬৮৪ ভোট। এবার বরিশাল সদর ৫ আসনে মর্যাদার আসন বলা হয় এটিকে, এখানে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তিনি বিজয় লাভ করেছেন ১,৩৫,১৪৬ ভোট তিনি পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম তিনি পেয়েছেন ৯৫,০৪৪ ভোট এবং বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী তিনি পেয়েছেন ২২,৪৮৬ ভোট। বরিশাল ৬ সংসদীয় আসন, এখানে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান তিনি বিজয় লাভ করেছেন ৮২,২১৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর মাহমুদুর নবী তিনি ৫৫,৯৮৮ ভোট এবং মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি পেয়েছেন ২৯,১৪৬ ভোট। অর্থাৎ বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রত্যেকটিতেই বিএনপির প্রার্থীরা এখানে জয়লাভ করলো এবং আজকে নিরুত্তাপ শান্তিপূর্ণভাবে কিন্তু বরিশালে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়া। আমার কাছে বরিশাল থেকে ৬টি সংসদীয় আসনের এতটুকুই খবর ছিল। আমরা এখন যেতে চাই জাতীয় সংসদ ভবনে আমাদের সহকর্মী রয়েছে, সেখান থেকে জানবো সেখানকার বিস্তারিত খবর।
ধ্রুব, আমাদেরকে কিন্তু আমাদের সহকর্মীরা রাজধানী সহ সারা দেশ থেকে কিন্তু ভোটের ফলাফল ঘোষণার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। তবে আমাদের আরো কিছু সহকর্মীর কাছ থেকে আমার সবশেষ যে তথ্য পাওয়া, 299টি সংসদীয় আসনে এখন পর্যন্ত বিএনপি কিন্তু এগিয়ে আছে 180টি আসন পেয়ে। এবং এই মুহূর্তে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী 11 দলীয় ঐক্যজোট পেয়েছে 56টি আসন, এবং স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা 3টি আসন পেয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের সামনে, এই প্রার্থীরাই কিন্তু এসে সংসদের অধিবেশনে বসবেন। এবং সর্বমোট 239টি আসনের কিন্তু ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে এবং বাকি আছে 7টি। আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, একই সঙ্গে আজকে সিইসির কার্যালয়ে আমাদের সহকর্মী কুমু ছিলেন, তিনি কিন্তু আসলে আমাদের সেখানকার ফল ঘোষণার বিষয়গুলো আমাদের জানালেন। আমরা আসলে শুনছিলাম যে জাতীয় সংসদ নির্বাচনের এই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে আমরা জানাচ্ছিলাম আসলে সারা দেশের যেই কেন্দ্রগুলো থেকে ফল ঘোষণা হচ্ছে সেই ঘোষণাকৃত ফলগুলো আমাদের দর্শকদের জানাচ্ছিলাম। নির্বাচনের সময় ছিল, এখন আমার কাছে আমরা এই পর্যায়ে যেতে চাই এই সময় টেলিভিশনের এই নির্বাচনের সময়ের বিশেষ আয়োজন ভোটকাস্টে মাহবুব রশিদ বান্নার কাছে। দর্শক, ফিরে আসলাম ভোটকাস্টের অনুষ্ঠানে। মুস্তফা ভাই, আপনার কাছে ছিলাম, শেষ আমার কিছু কথা জানার ছিল, আপনার থেকে আসছি আবার সাদিকের কাছে। সেটা হচ্ছে মুস্তফা ভাই, এই গভর্নমেন্টটার আগে আমরা যদি দেখি যে আসলে বেগম খালেদা জিয়া, তার একটা লিগেসি আছে, তার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার একটা লিগেসি আছে, এক্সপেকটেশন তো অনেক হাই, তাই না? তো আপনার কাছে কি মনে হয় যে এই দুজনের সন্তান হিসেবে, এই দুজন মহান নেতার সন্তান হিসেবে তিনি কি পারবেন সেই এক্সপেকটেশনটা রাখতে, জনাব তারেক রহমান? ওয়েল, আমার কাছে মনে হয় যে তিনি তারেক রহমান পারিবারিক লিগেসি অবশ্যই ধারণ করেন, এবং উনি ছোট থেকে দেখেছেন ওনার বাবা কি করে, ওনার মা কিভাবে রাজনীতিতে এসছেন, এবং তিনি তার যে স্টাইল, মানুষের সঙ্গে ডিল করা, জনগণের সঙ্গে থাকা, এবং তার যে আপোষহীনতা, এটা তারেক রহমান ভালো করে দেখেছে। এবং কোন কোন জায়গা বাংলাদেশের সমস্যা, এগুলো উনি মার কাছে হাত ধরেই তিনি দেখেছেন। তিনি তাকে সাথে নিয়েই, তারেক রহমানকে সাথে নিয়েই তার মা বেগম খালেদা জিয়া বিভিন্ন জনসভা কাভার করেছেন, এবং তাকে হাতে কলমে শিখিয়েছেন অনেক কিছুই। তো আমি মনে করি যে তিনি তার বাবার যে সৎ চরিত্র, ন্যায়পরায়ণতা, এটা তিনি যেমন পেয়েছেন, তার মার আপোষহীনতাও তাকে অনেকটা তার ভেতরে অ্যাডাপ্ট হয়েছে। তো আমি মনে করি এই দুজনের সংমিশ্রণে তিনি আসলে একজন স্টেটসম্যান হিসেবে আমাদের এই বাংলাদেশে একদিন পরিচিতি লাভ করবেন আমি মনে করি, এবং সেই জন্য তাকে সময় দিতে হবে। আমরা একদিনেই তাকে আমরা বলতে পারি না যে সে অনেক কিছু করে দেবেন, তাকে সময় দিতে হবে। এবং উনি, আপনাকে মনে রাখতে হবে, উনি 17 বছর দেশে ছিলেন না। তো এই দেশে আসার পরে তাকে এই দেশ সম্পর্কে আরো জানতে হবে, সেইটা জানার জন্য আমাদের সময় দিতে হবে, কারণ 17 বছর অনেক বড় টাইম, অনেক বড় গ্যাপ, দেশে অনেক পরিবর্তন হয়ে গেছে, যেগুলো তাকে দেখতে হবে। এবং উনি আসছেন নির্বাচনের একই সামনে, উনার কোনো কিছু ভাবার টাইমে আগেই উনি ক্যাম্পিং এ নেমে পড়েছেন। তার আগে ওনার মা ইন্তেকাল করলেন। তার আগে তার মা, এটা বড় ধরনের একটা সেটব্যাক, উনি অভিভাবকহীন হয়ে পড়লেন। এবং এবার নির্বাচন উনার কাঁধেই ছিল যে তারেক রহমানের ইমেজ কতটা আছে, সেটার পরে ডিপেন্ড করে এবার নির্বাচনে উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, পেছনে কেউ ছিল না। এবং আল্লাহর রহমতে উনি সাকসেসফুল। এবং এখন উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমাকে আপনি ইলেকশন দিন পর্যন্ত আমাকে দেখেন, আমি আপনাকে পরবর্তী 5 বছর দেখব। আমরা সেটার জন্য তাকিয়ে আছি, দেখি ওনার 5 বছর কিভাবে জনগণকে উনি আশ্রয় দেন, প্রশ্রয় দেয়, কিভাবে তাদেরকে উনি কোন দৃষ্টিতে তিনি তাদের দেখেন, সেটাই এখন জনগণ দেখবে। আপনি একজন মিডিয়া পার্সোনালিটি হিসাবে কি এক্সপেক্ট করেন? যে আমরা তো দেখেছি যে হাসিনার সময়কার যে টাইমটা, একদম গণহত্যাকারী হাসিনার সময়ে যেভাবে মিডিয়াকে সাপ্রেস করা হয়েছিল, এক পেশে করে ফেলা হয়েছিল, সেই জায়গা থেকে একজন মিডিয়া কর্মী হিসাবে, একজন মিডিয়ার গার্ডিয়ান হিসেবে, বা একজন বার্তাকক্ষ প্রধান হিসেবে আপনি আসলে কিভাবে দেখেন? মানে আপনি কিরকম চান মিডিয়াটা তার সময়? আচ্ছা, আজকে একটা প্রমাণ পেলাম আমি। আমরা তো 3টা ইলেকশন দেখেছি যে মিডিয়ায় কিভাবে হস্তক্ষেপ করা হতো। আজকে তো সমস্ত সাংবাদিকরা যারা কাজ করেছে, কোন নির্ভর, কোনো একটা ফোন আসেনি, আমরা যা ইচ্ছা তাই দিয়েছি। আমাদের ভেতরে পেছনে কোনো ভয় নাই যে এটা দিলে অমুক আমাদেরকে ফোন করবে, আমাদের নিউজ বন্ধ করে দেয় কিনা। এই আগে যে এইটা ছিল, এখন সেটা নাই। মানে চাইলে তো পারতে, কারণ বিএনপি তো, উনি তো আসলে এখন ক্ষমতায় নাই, কিন্তু ইলেকশনে যেহেতু হচ্ছে, ওনার তো একটা থাকতে পারে, একটা মরণ কামড় তো দেওয়ার একটা সুযোগ থাকতে পারে, যে মানে
যেহেতু তার প্রতিদ্বন্দ্বী একটা ভালো এক ধরনের ভাইব তৈরি করেছিল যে তারাই হয়তো ক্ষমতায় আসবে। তো সেই ক্ষেত্রে এরকম একটা ইলেকশনের দিন উনি চাইলেই পারতেন। পারতেন না তা না। উনি না করতেন। উনার মেশিন যেসব উপদেষ্টা আছে কেউ না কেউ তো বলতো যে এভাবে ভবিষ্যতের আকাঙ্ক্ষা? ভবিষ্যতের আকাঙ্ক্ষা যে উনি লন্ডনে থেকে অনেক কিছু শিখেছেন। অনেক কিছু শিখেছেন। বিশেষ করে লন্ডনে বা ইউরোপের মিডিয়াগুলো কিভাবে চলে, কিভাবে সরকারকে কিভাবে ডিল করে উনি এগুলো ভালো করে দেখেছেন। যে কারণে উনি কিন্তু কোনো সমালোচনার কখনো জবাব দেননি। বরং সমালোচনাগুলোকে উপভোগ করেছেন সবসময়। হুম। তা আমি মনে করি যে উনি আ মিডিয়ার এই যে একটা মিডিয়ার তো বিশাল একটা রোল আছে এবং মিডিয়াকে আমি মনে করি যে উনি মিডিয়াকে সেইভাবে উনি দেখবেন, উনি সমালোচনা সহ্য করবেন মিডিয়ার এবং আমি মনে করি যে এইটা এই আগামী ৫ বছর তারেক রহমান যতদিন প্রধানমন্ত্রী থাকবেন যে ৫ বছর আগামী নির্বাচনের আগে, আমার মনে হয় না যে মিডিয়া কোনো ধরনের নিয়ন্ত্রণে উনি কোনো চেষ্টা করবেন। মর্নিং শোজ দ্য ডে আমি আজকের প্রমাণ পেলাম যে উনি চাইলে কিন্তু করতে পারতেন, উনি কিন্তু করেননি। বরং আমরা বিপরীত দিক থেকে অনেক কিছুই পেয়েছি। এইটা করা যাবে না, এইটা আপনারা করতেছেন। কিন্তু আমি ওই বিএনপির অফিস থেকে আমি এ ধরনের কোনো কিছু পাইনি কখনো। তো আমি আশাবাদী। মানে আমি ইতিবাচকভাবেই সবকিছু দেখতে চাই। ওকে। তাহলে এটা তো একটা আশার কথা শোনালেন। তো আমি একটু সাদিক ভাইয়ের কাছে আসতে চাই। সাদিক ভাই, আমি যতটুকু জানি আপনি জার্নালিজমেও মানে জার্নালিস্ট। তো একজন লেখক এবং আপনি দেখি সোশ্যাল মিডিয়াতে আপনি বেশ অ্যাক্টিভ। আপনি বিভিন্ন কনসার্ন রেইজ করেন। তো আপনার যদি আমি বিশ্বাস করতে চাই যে এরকম যে আপনি একজন জাতীয়তাবাদী বিশ্বাসী একজন সমর্থক হিসাবে বা একজন অ্যাক্টিভিস্ট হিসাবে ভবিষ্যতে কি আমরা কি ধরেন আপনার যেই দল সরকার গঠন করছে তারা কোনো ভুলভ্রান্তি করলে আপনি কি সেরকমভাবে কথা বলবেন? আপনার কি মনে হয় আপনার দল কি আপনাকে সাপোর্ট করবে নাকি আপনাকে ডিজোন করবে গুপ্ত বলে? দেখেন, আমি ছোট্ট একটা কনটেক্সট দিয়ে শুরু করি। আসলে আমার ফ্যামিলি যেটা বললেন সেটা আমি কিন্তু পারিবারিকভাবে বিএনপি করি না। ইনফ্যাক্ট আমি ঢাকা ভার্সিটি যখন পড়েছি আমি কিন্তু জাস্ট মানে বিএনপির সাথে ওভাবে অ্যাফিলিয়েটেড ছিলাম না। আমি ধীরে, ধীরে বিএনপির সাথে কানেক্টেড হয়েছি। তার একটা বড় কারণ ছিল, একটা সার্টেন টাইমে আমি ক্যাম্পাসে যখন গেছি তখন মানে নরমালি যা হয়, রক্ত গরম ছেলে পেলে বাম ভাল লাগে এগুলো। আমার একটা সার্টেন টাইমের পর মনে হইছে, বাংলাদেশে যদি জেনুইনলি ডেমোক্রেসি ফেরত আনতে হয়, বিএনপি ইজ দ্য অনলি পার্টি হু ক্যান অ্যান্ড উইল ডু ইট। আমার কাছে সবসময় মনে হয়েছে। এরপর কিন্তু আমার আস্তে, আস্তে জাতীয়তাবাদী বিষয়টা আমি শিখছি। ইট হ্যাপেন। এই যে জিনিসটা, এই ট্রাস্টটা আমার সবসময় মনে হয়েছে বাংলাদেশের জন্য বাংলাদেশপন্থী সবচেয়ে ভালো একটা দল আওয়ামী লীগের সময় আমি দেখছি, সেটা হচ্ছে বিএনপি। অনেস্টলি এই বিশ্বাসটা আমার এখনো আছে। এখন সবচেয়ে বড় কথা কি, আমি পার্টি লয়ালিস্ট না। আমি আমি পার্টির কোনো এগুলো কার্ড হোল্ডারও না, আই এম নোবডি ইন দ্য পার্টি। অ্যান্ড আমার লয়ালটি কিন্তু আই এম লয়াল টু দ্য কান্ট্রি। আমি বাংলাদেশপন্থী মানুষ। যতক্ষণ পর্যন্ত তারেক রহমান এবং বিএনপি দ্য গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের প্রতি তার কমিটমেন্টটা মেনটেন করতে পারবেন, তখন অন্তত আমি আছি। তারা যদি ফেল করেন তাহলে তো হচ্ছে দেয়ার ইজ নো ওয়ে দে ক্যান বি ডিফেন্ডেড। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাবাভ এভরিথিং, এইসব দুনিয়াবি জিনিসপাতির বাইরে দেয়ার শুড বি হায়ার মোরাল গ্রাউন্ড অ্যান্ড হায়ার প্রিন্সিপালস। হুম। মানে মানুষ হিসেবে তো আমাদের কিছু মোরাল কোডস থাকে, যেগুলো প্রিন্সিপালস থেকে আমরা যে বিলিভ করি, এগুলো তো আমাদের হচ্ছে বিশ্বাস করতে হয়। এই জিনিসগুলো হচ্ছে যেটা বললেন। অ্যান্ড সবচেয়ে বড় কথা যে আপনি সাপোর্ট করবেন কিনা, ওন করবেন কিনা। দেখেন, এই আসলে আমি যেমন আসলে মুস্তাফা ভাই আসলে বললেন কি যে মর্নিং শোজ দ্য ডে। হুম, আপনার মর্নিংটা কি শো করতেছে? আমি খুবই হোপফুল। অনেস্টলি সবচেয়ে হ্যাঁ। বড় কথা কি, ভাইয়ের কথা সূত্র ধরেই আসি। সবচেয়ে বড় কথা গত ১.৫ বছরে পার্সোনালি আমি এত বেশি পিসড অফ হইছি একটা বিষয়ে যে কনস্ট্যান্টলি মানে তারেক রহমান এবং বিএনপিকে খুব বাজেভাবে ভিলিফাই করা হইছে। কেমন? ফর নো রিজন। আপনি চিন্তা করে দেখেন, সাপোজ আমি খুব একটা নির্দোষ উদাহরণ দিই। কদিন আগেই সাডেনলি একটা ন্যারেটিভ দেখা গেল সোশ্যাল মিডিয়াতে যে এই জিয়াউর রহমান, খালেদা জিয়ার ছেলের হওয়া ছাড়া তারেক রহমানের ৩টা এগুলা বলেন, গুণ বলেন। এই যে এখন চিন্তা করে দেখেন, আপনি হচ্ছেন লন্ডনে এক্সাইল অবস্থায় আছেন। আপনাকে হচ্ছে নির্মমভাবে নির্যাতন করে অলমোস্ট মৃতপ্রায় অবস্থায় নির্বাসিত করা হয়েছে। আপনার ভাই মারা গেছে, আপনি ভাইকে দেখতে পারেন নাই। আপনার মা অসুস্থ, কারাবন্দী। এবং আপনার যে দলটা, এটা একদম বাজেভাবে পৃথিবীর সমসাময়িক ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট রিপ্রেসড একটা রেজিমের আন্ডারে তারা
খুব বাজেভাবে আছে এবং এহেন প্রলোভন ছিল না যেটা বিএনপিকে দেখানো হয় নাই। এই যে মনে করেন এবার তো খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের খাদ্যমন্ত্রী রাজ্জাক সাহেব একটা কথা বলছিলেন যে এক রাতের মধ্যে বিএনপি সমস্ত নেতা ছেড়ে দেওয়ার লোভ দেখায়ও তাদের হচ্ছে নির্বাচন আনা যায় নাই। এই যে এত কিছুর পরও উনি কিন্তু পার্টিকে ধরে রাখছেন। আমরা দেখছি একটা লম্বা সময় তিনি পার্টিকে ম্যানেজ করছেন। অ্যাটলিস্ট মানে প্রায় এই কয়েক লাখ লোক অ্যাক্টিভ কর্মী এবং সমর্থক মিলে প্রায় 1 কোটি মানুষের একটা বিরাট একটা মানে অর্গানাইজেশন হিসেবে চিন্তা করি, ইটস আ হিউজ ডিল। At least he has proven himself to be a good administrator and a good manager. ওকে, একটা পজিটিভ নোট হ্যাঁ, এখানেও পেলাম। এই Exactly. জায়গাটায় What আসবো। else do you need to manage the country at this moment? হুম, This should be your calling. হুম, যে হুম। দেখেন একটা লোক যদি একটা সংকটময় সময় একটা দলকে একসাথে আঁকড়ে রাখতে পারে, সেটা অ্যাটলিস্ট এইটুক প্রমিসে শো করতেছে যে তার আন্ডারে সে বাংলাদেশের ভালো করতেই পারবে সে। এইটুক ট্রাস্ট তো ভাই একটা মানুষের দেওয়া যেতেই পারে। গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আপনার অপোনেন্ট যে দ্য আদার ওয়ান he cannot distinguish between a moral issue and a crime, তাই না? The option is really clean যে কে কিভাবে ওকে, দেখতেছে। আমরা হোপফুল হই, আমরা হোপফুল থাকি সবাই। মুস্তফা ভাই আপনার কাছে আবার আসছি। আমরা অনেক দেশে অনেকখানে আমাদের দেশেও দেখেছি মজলুমকে জালিম হতে। কখন হয়ে ওঠে? যখন সে পাওয়ার পায়। তো আমাদের ক্ষেত্রে কেমন ঘটবে বলে আপনার মনে হয়? কি মজলুম যারা ছিল তাদের কি জালিম হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাকি জালিম আমরা হতে দিব না? আমরা সবাই মিলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে সেটাকে ঠেকাবো? আমি বলবো না যে আমি জালিম হবে না, আমি বলবো না, কিন্তু জনগণের প্রতি যদি তার কমিটমেন্ট থাকে, যেসব প্রতিশ্রুতি জনগণের কেন কাছে উনি তো দিয়েছে- অনেক বেশি নির্যাতিত ছিলেন। উনি সবচেয়ে বড় হ্যাঁ, মজলুমদের মধ্যে হ্যাঁ, একজন। অবশ্যই অবশ্যই সবচেয়ে বড় মজলুম, কিন্তু আমার ওনার কাছে মনে বাবাকে হয়- হত্যা করা হলো। হ্যাঁ, ওনার মাকে পয়জন করে হুম। ধীরে ধীরে হত্যা করা হলো। ওনার ভাইকে হত্যা করা হলো। পুরো ফ্যামিলিটা কিন্তু শেষ করা হয়েছে। হুম। এরপরে আজকের দিনে এসে আমি ওই জায়গাটাই বলছি যে আসলে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? না, আমি মনে করি না যে উনি মজলুম হওয়ার সুযোগ, জালেম হওয়ার কোনো সুযোগ আছে। এবং উনি হতে দিবেন ওনার আশেপাশের আশা লোকদেরকে? করি ওনার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ উনি নিজে ভিক্টিমাইজ হয়েছে। এই বিষয়টা ওনার সবসময় অন্তরে থাকে, এবং উনি যেদিন ইশতেহার ঘোষণা করছিল যে আমার চেয়ে আইনের দ্বারা শোষিত আর কোনো লোক হয়নি। সো আমি জানি যে একজন মানুষ মামলার পর হলে তার কি হয়, আমার মা কি করেছে, উনি সেটা স্বীকার করেছেন। আমার কাছে মনে হয় যে উনি এই ফিল্ডটা তার সবসময় থাকবে, এবং তিনি চাইলেও হতে পারবেন না, এবং উনি কেউ হতে চাইলে উনি সেটা করতে দেবেন না, এটা আমি বিশ্বাস করি। হুম। কিন্তু আপনি দেখেন মুস্তফা ভাই, আপনি তো আসলে জাতীয়তাবাদী যেই ফোর্সটা আছে সেটার একজন কি বলবো এই পক্ষের শক্তি হিসাবে কিন্তু আপনার একটা আইডেন্টিটি আছে, এবং সেই আইডেন্টিটিটা কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকেই প্রুভেন। সেটাকে গত 1 বছরে হয়তো অনেকে স্বীকৃতি দেয়নি, কিন্তু আপনি কিন্তু সেই কথাটা সবসময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জায়গা থেকে আপনি সবসময় বলে গিয়েছেন। আমি যদি আপনার সোশ্যাল মিডিয়া ফলো করে দেখি, আমি যদি ভুল না করে থাকি, তো সেই জায়গা থেকে আমি আপনাকে এই প্রশ্নটা এই জন্যই করছি, কারণ আমি দেখেছি যে বিবেক খোলা কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন, যিনি আসলে সবসময় এই বিষয়টাতে কনসার্ন থাকেন যে জাতীয়তাবাদী দল কোনো ভুল করছে কিনা। তো এখানে কিন্তু অনেকগুলো পক্ষ অ্যাক্টিভ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি কিন্তু আওয়ামী লীগ যে জালিম ছিল তাদেরকেও আপনি ফেলে দিতে পারছেন না। তারাও কিন্তু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে বিভিন্ন ফর্মে, এবং বিরোধী অন্য যে দলগুলো আছে তাদের দলের ভেতরেও অনেক ধরনের অনেকগুলো অর্গানস আছে যারা আসলে হয়তো এই নেক্সট গভর্নমেন্টকে খুব ইজিলি কাজ করতে দিতে চাবে না। তাদেরকে ট্যাকেল দেওয়া তো মনে হয় একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার হবে। হ্যাঁ, ডেফিনিটলি তারা তো চাইবে না যে এই গভর্নমেন্ট সাকসেসফুলি রান করুক, তারা চাইবে না। তারা সরকারকে নানা ফাঁদে ফেলার চেষ্টা করবে, কিন্তু সরকারকে এইটা মাথায় নিয়ে করতে হবে যে তার একটা বিরোধী দল না, তার অনেকগুলো বিরোধী দল। এবং সমস্যা হচ্ছে আমাদের পাশের প্রতিবেশী দেশ, যে দেশে এখন ফ্যাসিস্ট হাসিনা এখনো বসে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। অ্যাবসলিউটলি। তো সেই দেশকেও তাকে মাথায় রাখতে হবে। তো খুব যে বেড অফ রোজেস সেটা কিন্তু হবে একদমই না, না। এবং প্রতি মুহূর্তে তাকে একটা কাটা, আমি তো মনে করি বেড অফ ফায়ার। এবং তলোয়ারের মতো যে দুই ধারে তার ধার, দেশেও আছে বিদেশেও আছে। তো আমার কাছে মনে হয় খুবই রেসপন্সিবিলিটি এবং খুবই সতর্কতার সাথে তাকে পথ চলতে হবে, এবং এটা কোনো বিচ্যুতি হলেই তাকে কিন্তু তার জন্য মূল্য দিতে হবে। তো আমার মনে হয় জায়গাটা আপনি ওইটা বজায় তো রাখবেন। হ্যাঁ, অবশ্যই আমি চাই যে সরকার সাকসেসফুল হোক, সরকার দেশের ভালো করুক,
যাতে তারেক রহমানকে মানুষ মনে রাখে। এজন্য উনি যদি কোনো রকম কেউ যদি উনাকে বিপদে ফেলার চেষ্টা করে, অবশ্যই আমরা তার ঢাল হিসেবে দাঁড়াবো। আমরা তাকে সতর্ক মোজাম্মেল করব। বাবুর মতো সাংবাদিকদেরকে দেখতে চাই না অন্তত next অবশ্যই, 5 অবশ্যই না। years এ। মোজাম্মেল বাবুর আরো মোজাম্মেল বাবু আছে। না, আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে ওনার আচ্ছা, নামটা দিলাম, এটা সবাই আচ্ছা। একজন চাটারু হিসেবে, একজন চামান হিসেবে তো ওই একজন সাংবাদিককে আমরা নাম বলতেই পারি। আমার মনে হয় তাকে অতিক্রম করা খুব কঠিন হবে কারোর জন্য। ওয়েল সাইড বলেন প্লিজ। কারণ যে তারেক রহমান আসলে এই ধরনকে উনি প্রশ্রয় দেবে না। উনি, এবং আমরা দেখছি যে উনি মিডিয়া ফ্রেন্ডলি, বাট মিডিয়ার প্রতি অত ক্রেজি না। সো যেটা হাসিনা করতো। হাসিনার প্রোগ্রামগুলো তো নিশ্চয়ই মনে আছে যে তেলের ড্রাম নিয়ে সবাই বসতো। তো আমাদের সাংবাদিকেরা এই সময় সাংবাদিকরা কি তেলের ড্রাম নিয়ে বসবে? আমার মনে হয় না যে তারা যদি তেল দিলেও কাজ হবে না। না, কাজ হবে না, এবং তারা যদি মোজাম্মেল বাবুদের কথা মনে রাখে তাহলে হয়তো ও পথে যাবে না। কারণ তারা জানে যে তাদের পরিণতিটা কি হচ্ছে এবং মানুষ কিভাবে তাদেরকে মূল্যায়ন শ্যামল করছে। তোরা কিন্তু বর্ডার পার হতে যে ধরা পড়ছে, সেটা কি মনে রাখবে তো না? সেটা যদি মনে রাখে তাদের জন্য ভালো, কিন্তু আমার মনে হয় না যে শেখ হাসিনার মতো অত স্পেস তারেক রহমান কাউকে দেবেন। এবং আমি মনে করি যে সেরকম যদি কেউ চেষ্টা করে, কেউ যদি খুব এক্সট্রিম চাটা শুরু করে, তখন চাটা শুরু করবে, কিন্তু আপনি চাটতে দেবেন কিনা এটাই হলো সেটাই প্রশ্ন। আমার প্রশ্ন। হ্যাঁ, এটাই প্রশ্ন। হ্যাঁ। আমার মনে হয় না যে উনি দেবেন সেটা, কারণ উনি তো এগুলো দেখেছেন। জি। এবং 5 এটার আগস্ট, পরিণতি কত খারাপ হয় সেটা হ্যাঁ দেখেছেন। হ্যাঁ 5 আগস্ট কেন আসলো উনি তো সেটা জানে। তো সেই পথে উনি, আমার মনে হয় না যে আবার হাঁটবে এবং কাউকে হাঁটতে দেবে। ওকে, আপনার কাছে এই প্রশ্নগুলো করার অন্যতম রিজন হচ্ছে যে আপনি তো একজন ওই যে বললাম সাংবাদিকতা করছেন অনেকদিন যাবত, অনেক বছর যাবত, এবং ক্রিটিসাইজ করেছেন, এবং আমি খালেদা জিয়াকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা সবচেয়ে সুন্দর কিছু লেখার মধ্যে আপনার লেখাগুলো ছিল অন্যতম। এবং কোন সময় লিখেছেন? একদম অত্যাচারী শেখ হাসিনার সময় বসে আপনি ওই কথাগুলো লিখেছেন, সত্য কথাগুলো বলে গিয়েছেন। তো আপনার মতো যে মানুষগুলো আছে তাদের আসলে কথা বলে যাওয়াটা খুব জরুরি এবং বলে যাওয়াটা উচিত হবে। এবং আমি একটু সাদিক ভাইয়ের কাছে আসছি, তারপর আবার আপনার কাছে আসছি। সাদিক ভাই, আপনি তো একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি, এই জায়গা থেকেও বলছি। আপনার তরুণ বন্ধু তরুণ তুর্কি যে অন্যান্য যে এনসিপি বলেন বা অন্যান্য যে দলে আছে, সেটা বিএনপির ভেতরে, বিএনপির বাইরে, বা বিশেষ করে এনসিপির কথা আমি যদি বলি, তাদের ব্যাপারে আপনার এক্সপেকটেশন কি থাকবে এবং তাদের প্রতি আপনার কোনো মেসেজ? কারণ তারা তো এবার নির্বাচনে খারাপ করেনি, তারা বেশ ভালোই করেছে আমরা ধরতে পারি, নাকি? দে হ্যাভ ডান আ ফ্যাবুলাস জব। মানে ডেয়ার আই সে, আমার কিন্তু এখন কাইন্ড অফ মনে হচ্ছে তার ইলেকশনের পারফরমেন্স দেখে এনসিপি যদি একলা চলো নীতিতে নিজেরা চেষ্টা করতো, আমার কিন্তু মনে হয় যে তাদের পারফরমেন্স ভালো আরো বেটার হতো এবং দলটাও বেটার ভাবে গুছাতে পারতো। কারণ মনে করেন যারা অনেকেই আছে এরকম প্রার্থী যারা আছে বিএনপিকে পছন্দ করে না, জামাত তো দেখতেই পারে না, তারা কিন্তু এইবার এই ইলেকশনে এনসিপি জামাতকে একসাথে মনে করে পুরো ভোটটা বিএনপিকে দিয়ে দিয়েছে। অ্যান্ড দ্যাট ক্যান বি আ ভেরি গুড রিজন বিএনপির জয়ের মার্জিনটা এত হাই। এই যে পুরো ইস্যুটা, এই গ্রুপটার জন্য কিন্তু এনসিপি একটা ভালো অবস্থান হতে পারতো এবং তাদের কিন্তু সেই স্পেসটা তাদের হচ্ছিল, যে জিনিসটা মানে মনে করেন জামাতের সাথে জোটে যাওয়ার পর অনেকটাই নষ্ট হয়ে গেছে। জামাত তো ইতিহাসে সবচেয়ে সেরা রেজাল্ট করতে যাচ্ছে এখন। হ্যাঁ, এটা কাইন্ড অফ ট্রু। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি চিন্তা করে দেখেন যে, এবং ভোটের পার্সেন্টেজও মনে হয় খুব কম না। না, এটা তো ম্যাসিভ ভোটের পার্সেন্টেজ। জামাতের প্রিভিয়াস রেকর্ড যদি দেখেন, মানে আমি 10 দলীয় জোটের কথা বলছি না, বা 11 দলীয় জোটের। হ্যাঁ, 11 এটা বেশ নাম্বার, অনেক বেশি। জামাত অ্যাজ আ পার্টি আমার মনে হয় এত বড় জাম্প বাংলাদেশের ইতিহাসে আর কোনো পার্টি এত করে দেয় নাই। এরকম র্যাডিক্যাল একটা গুড রেজাল্ট। এটা একটা বড় কারণ হতে পারে যে বিএনপি বিরোধী যে গ্রুপটা আছে বা ভোটগুলো আছে সবকিছু জামাত একসাথে পুল করছে। এন্ড সবচেয়ে বড় কথা, জামাতের ক্যাম্পেইনটা একটা লম্বা সময় তারা এমন একটা আবহ তৈরি করতে পারছে যে এবার মানে দাঁড়িপাল্লা জিতে যেতেছে, এরকম একটা ব্যাপার। এন্ড তখন অনেক ভোটারের মধ্যে তারা এই জিনিসটা কিন্তু ঢুকাতে পারছে। এন্ড সবচেয়ে বড় কথা, জামাত যেটা খুবই খুবই মানে আমার কাছে পার্সোনালি খুব একদমই অপছন্দ লাগছে, তারা মনে করেন যে রিলিজিয়াস একটা অ্যাঙ্গেলে ইমোশনাল ব্ল্যাকমেল করা ট্রাই করছে বা নানা রকম ভাবে যে ধর্মকে ব্যবহার করে যে রাজনীতিটা করছে তারা, এটা পার্সোনালি আমি লাইক করি নাই। কিন্তু এটা কিন্তু ভোটে খুব ভালোভাবে ট্রান্সলেট করছে। অ্যান্ড এইটার কারণে সবকিছু কম্বিনেশন মিলে এবং তারা খুব সুন্দরভাবে একটা সোশ্যাল মিডিয়াতে এমন একটা মানে বাবল তৈরি করছে নিজেদের, যে মনে হচ্ছে যে না এবার আমার মনে হয় একটু এনসিপি তে ফিরলে ভালো হয়, যেহেতু আমাদের তরুণের জায়গা থেকে। এক্স্যাক্টলি। সরি, একটু মানে ডিরেল হয়ে গেছিলাম, সরি। এন্ড এনসিপির জন্য এখন আমি পার্সোনালি মনে করি এটা একটা খুব ভালো একটা টাইম।
আর মনে করেন আপনি বিরোধী দলে থাকলে আপনার মানে সরকারকে ক্রিটিক করতে করতে আপনার নিজের ঘর গোছানোর জন্য যত সময় পাওয়া যায়। আমি একটু আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম কোন একজন অ্যাক্টিভিস্ট, মানে বা অ্যাক্টিভিস্ট বলা ঠিক হবে না, কোন একজন ফেসবুকে একজন লিখেছেন খুব বাজে ভাষায় তাকে আক্রমণ করেছে যে কোনো একটা কিছু সহ্য করা হবে না। সে বলেছে তোমার ওটা আমি ছুটাই দিব। মানে ও মানে ওই যে বিপ্লবী যে ব্যাপারটা সেটা হাসনাতদের মতো মানুষগুলোর মধ্যে রয়ে গেছে, কারণ হাসনাতরা আসলে তো জুলাইয়ের ফেস। আর সবচেয়ে বড় কথা, উনি তো একজন এমপি। হুম। উনি তো একজন এমপি, উনি ল মেকার। হি ক্যান নট সে ইট লাইক দ্যাট। মানে না, আপনি যদি কোনো অপরাধীর বিরুদ্ধে কথা বলেন, কোনো মানে গুনসের বিরুদ্ধে কথা বলেন, তার তো এভাবেই কথা বলা উচিত। এগেইন হি ইজ আ ল মেকার। ল মেকার কি করতে পারে না? ল মেকার কি হার্ড ওয়েতে যেতে পারে না? কিন্তু সে ফেসবুকে এইভাবে আমি এগেইন এরকম পার্সোনাল সে তো বিলিভ। এখনো শপথ গ্রহণ করেনি। এগেইন সে কিন্তু ইলেকশনে জিতছে। সে এবং আমি যদি দেখছি যে তার উইনিং স্ট্রিক কিন্তু বেশ ভালো। ১১৬টার কেন্দ্রের মধ্যে সে হারে নাই। তার মানে কি সে হি রিপ্রেজেন্টস আ বিগ চাঙ্ক অফ পিপল অ্যান্ড ইট লুকস ভেরি ব্যাড। যে মনে করেন যে কমেন্ট বক্সে সে আপনি আপনার পার্টিকুলার রেফারেন্সটা আমি দেখছি এজন্যই বলতেছি। অ্যান্ড মানে দ্যা পার্সোনালি এরকম নরমালাইজেশন অফ স্ল্যাংস, নরমালাইজেশন অফ দিস সর্ট অফ ল্যাঙ্গুয়েজ, ইট ডাজন্ট জাস্ট গো উইথ দ্য ডেমোক্রেটিক কালচার। এন্ড মনে করেন যে এই কনস্ট্রাক্টিভ ক্রিটিসিজম। আর দেখেন আপনি যদি ওই পার্টিকুলার কেসে আপনি যদি সুন্দর একটা আর্গুমেন্ট দিতে পারতেন, এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। অ্যান্ড দিস ইজ দ্য সর্ট অফ কান্ট্রি উই ওয়ান্ট। ওকে। এগেইন আমি হাসান ভাইয়ের এই জিনিসটা আমি আসলেভাবে দেখতে সাদিক চাই না। ভাই, আমার মনে হয় যে আমাদের টাইমের যেহেতু একটা স্বল্পতা হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। আমার মনে হয় যে আপনি একটু ৩০ সেকেন্ডে শেষ করবেন। একটু পজিটিভ নোটে শেষ করলে ভালো হয়। যে আমরা তা তো আসলে অবশ্যই। এই তরুণ তুর্কিদের কাছ থেকে কি আশা করি? আমি তো অ্যাকচুয়ালি বেশ হোপফুল এনসিপি এটা নিয়ে যে আমি এগেইন তার ইলেকশনের রেজাল্ট দেখে আমার মনে হচ্ছে তার জুলাইয়ের যারা ফেসগুলো আছেন তার বেশিরভাগই জিতে এসছেন। অ্যান্ড আই কংগ্রাচুলেট দেম বিকজ মোস্ট অফ দেম তারা আমার কিন্তু সাবেক কমরেড। ঢাকা ইউনিভার্সিটি বলুন, জুলাইয়ের আন্দোলন বলুন, তারা কিন্তু আমি তাদের প্রত্যেককে অসম্ভব রেসপেক্ট করি। অ্যান্ড এনসিপির যারা টপ লিডারশিপ আছে প্রত্যেকে খুবই রেসপেক্ট করি। অ্যান্ড আই রিয়েলি হোপ দে গো আ লং ওয়ে বিকজ নাও দিস ইজ দেয়ার চান্স টু প্রুভ দেমসেলফ টু বি ঠিক আ আছে। ফোর্স অফ দ্য থ্যাংক ইউ। কান্ট্রি। মুস্তাফা ভাই, একদম আপনাকে আমি আর ২-৩ মিনিট সময় দিতে পারবো। আমাকে এনি লাস্ট রিমার্ক যেটা আপনি আসলে বলতে চান, আমি হয়তো বলি নাই, আপনি কোয়েশ্চেন করি নাই। আপনি বলুন। আমি যেটা বলতে চাই যে আমরা চাই যে নতুন যে সংসদ আসবে, এই সংসদটা প্রাণবন্ত হবে। একটা এই জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু হবে। জি। এখানে জামাত একটা বড় সংখ্যা নিয়ে বিরোধী দলে যাচ্ছে এবং আমি মানে চাই জোট। জোট, জামাত জোট। আমি চাই যে এই সংসদটা কার্যকর হোক। এই যে এই আমরা গণতন্ত্রের সূতিকাগার যেটাকে বলি, সত্যিকার সেটা হয়ে যাক। কোনো স্থাপকের জায়গা যত যেন না হয় এবং তারা একটা শ্যাডো গভর্নমেন্ট করবে, সরকারের ভুলগুলো ধরবে এবং আমি চাই যে আসলে এই গণতন্ত্রের পক্ষে এই সংসদটা যাত্রা শুরু করুক। যেটাকে আমরা আসলেই ওয়েস্টার্ন ডেমোক্রেসি যেটাকে বলি সেরকম। আমরা Fantastic. মুখে বলবো আর কাজে করব না। আওয়ামী এরকম লীগের যেন হয়। পরাজয়টাকে কিভাবে দেখছেন? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষ এরকম একটা বিশাল ভোট উৎসব করে ফেললো এবং বিশাল একটা ভোট করে ফেললো। তারা নো ভোট অনেক ক্যাম্পেইন করলো, অনেক কিছু করার চেষ্টা করেছিল, বলা হয়েছিল এবং অনেকে বলেছিল যে এই নির্বাচন নাও হতে পারে। সো ইন্টারিমের একটা বিশাল সাকসেস এটা। তো সবকিছু মিলে একটু বলবেন লাস্টে। আওয়ামী লীগের সবচেয়ে বড় হচ্ছে তারা এখনো পর্যন্ত তাদের এই ভুলটা স্বীকার করেনি। ন্যূনতম স্বীকার করেনি। তারা মনে করে যে হাসিনা যেটা করছে সেটা ঠিক আছে। আজকে জনগণ তাদেরকে চপাটাঘাত করলো মনে হয় না? হ্যাঁ, চপাটাঘাত মানে কি? বড় ধরনের একটা চপাটাঘাত তাদের হয়েছে এবং এতে যদি তাদের একটু তা তো রিয়ালাইজেশন শিক্ষা হবে আসে, মনে হয়। আমার মনে হয় যে হবে না। হলে তো হ্যাঁ। ১ বছরেই হতো। আসলে এই দলটার বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ইয়েস, এবং আমার মনে হয় যে এই দলটাকে আমাদের ভুলে যাওয়া উচিত। একদম। আই ডু এগ্রি। আপনার সাথে একদম এই বিষয়ে একমত। খুবই চমৎকার একটা কথা বলছেন। আমি এই স্ট্যান্ডটাই আসলে আমাদের যত বাংলাদেশপন্থী দল আছে, পলিটিক্যাল পার্টিজ আছে এবং যারা অ্যাক্টিভিস্ট আছে, যারা সাংবাদিক আছে এবং সব শ্রেণীর মানুষের কাছ থেকে এই কনসেন্টটা আসলে সবচেয়ে জরুরি যে এদের আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই। এদের অধিকার, কারণ এরা যে পরিমাণ গণহত্যা চালিয়েছে এবং গত ১৭ বছর যে পরিমাণ গুম-খুন করেছে সেটার পরে এবং তাদের আজকে জনগণ যেই পরাজয়ের স্বাদ দিয়েছে, তারপরে আসলে এদের আসলে কোনোভাবেই আর ফিরে আসাটা অ্যালাউ করা উচিত হবে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এটা একটু মনে রাখলে ভালো হয়। সো এটা একটা বিষয়। এনি লাস্ট রিমার্ক যেটা আপনি একটু ১ মিনিট সময় দেব একটু বলতে চান এরকম কিছু? আসলে আমি ১ মিনিট নেব। আমার অনেক ছোট্ট। আমি জাস্ট ২ লাইনে একটা জি, কথা প্লিজ। বলবো আরকি honestly। দেখেন আজকের দিনটা, ইলেকশনটা বাংলাদেশের বিজয় হইছে। অ্যান্ড এটা বাংলাদেশ পন্থী সকল শক্তির জন্য এটা একটা খুশির দিন হওয়া উচিত। সবচেয়ে বড় কথা সামনে যে দিন আসছে, এই দিনটায় মানে আমাদের সবারই উচিত একটা জিনিস মাথায় রাখা যে কেউ যেন
আমাদের এই যে এত দীর্ঘ একটা সংগ্রাম, আমাদের এত রক্ত, এত আত্মত্যাগ, এর সাথে যদি গাদ্দারি না করে, কারণ এই দেশের মাটি গাদ্দারের লাশ কিন্তু গ্রহণ করে না। ফ্যান্টাস্টিক। অ্যান্ড মুস্তফা ভাই, ওই যে উনি যেটা বললেন যে গাদ্দারদেরকে পছন্দ করে না এই হ্যাঁ, দেশের মাটি এটাই বা বিশ্বাসঘাতকতাদের। এটাই যেমন জুলাই যোদ্ধারা যারা তাদের ম্যাক্সিমাম পাস করেছে, তার মানে তাদের স্বীকৃতি দিচ্ছে জনগণ, বাংলাদেশের মাটি তাকে স্যালুট জানিয়েছে। সো নতুন করে কোনো গাদ্দার এদেশে আর হওয়ার সুযোগ আমরা দেব না, এবং কেউ হতে চাইলেও সেটা আমরা রুখে দেব। এটাই হলো আমাদের ফ্যান্টাস্টিক। এবং সেই জায়গাটায় আপনাদের মতো মানুষগুলোর আসলে কথা বলে যাওয়া উচিত, কলম চালানো উচিত আমার মনে হয়, এবং সেই জায়গাটায় আপনাদের স্ট্রং থাকা উচিত। আমার মনে হয় যে আমাদের যে রোলটা প্লে করা উচিত সেটা হচ্ছে একটা নিউট্রাল রোল যতটা সম্ভব, অবশ্যই। এবং সেই জায়গায় আমাদের আসলে গভর্নমেন্ট যেমন ক্রিটিক করবো আমরা, ঠিক তেমন বিরোধী দল ভুল করলেও হ্যাঁ। আমরা তাদেরকে ক্রিটিক করবো। অবশ্যই। বিরোধী দলও তো আসলে গণতন্ত্রের একটা পিলার। তারা যে ভুল করবে না তা তো না, যে তারা যা বলবে তাই 7 খুন মাফ, ব্যাপারটা তো তা না। তারাও তো ভুল করতে পারে। কি মনে হয় এই বিষয়টা আপনার? মানে আপনার কি মনে হয় আমরা এটাই তো আমরা হ্যাঁ, চাই না? এটাই আমাদের পজিটিভ এক ধরনের অ্যাটিটিউড নিয়ে আমাদের চলতে হবে। সে সরকারি দল যদি কিছু করে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো, বিরোধী দল যদি রাইটটাকে না থাকে সেখানেও আমরা কথা বলবো। আমাদের হবে যে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশ যাতে ভালোভাবে চলে, সেই জন্য আমাদের চোখ বন্ধ করে থাকলে চলবে না। আমাদেরকে আমাদের কাজটা করে যেতে হবে যার যার অবস্থান থেকে। আপনি সিনেমা বানাবেন, নাটক বানাবেন, সাদিক লিখবে, আমি কথা বলবো, এটাই আমাদের হওয়া উচিত। যে আমরা সবকিছুর ভেতরে আমরা একবার ব্ল্যাঙ্ক চেক কাউকে দেব না। না, এই যে এটা খুব গুড পয়েন্ট যে ব্ল্যাঙ্ক চেক আসলে কারোর জন্যই না। আমরা আসলে ওই সংসদটা দেখতে চাই না যে এই সংসদে আসলে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বসে আছি আমরা কাউকে। না, হাসিনা যখন আমাদের কিনতে পারে না, হাসিনা যখন থামাইতে পারে নাই, তখন ইনশাল্লাহ আর চিন্তা নাই। সামনের দিনগুলো ইনশাল্লাহ আমরা আমাদের যে রোলগুলো পালন করছি এত বছর, ইনশাল্লাহ পালন করতে পারবো। আমি হোপফুল এই ব্যাপারে। জুলাই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো। আমার প্রোগ্রামের একদম শেষে চলে আসছি। শেষ 1 মিনিট আমি বলতে চাই, যেহেতু আজকের দিনটা খুব ঐতিহাসিক। হোস্ট হওয়ার একটা বিপদ আছে, কথা বলা যায় কম। হ্যাঁ, সবসময় চেয়ারে বসতে বেশি আরাম। তো শেষ কথাটা বলতে চাই, নিজের উচ্ছ্বাস বা নিজের একটা অনুভূতি প্রকাশ করতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, আমরা আসলে অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক রক্তের বিনিময়ে আমরা আজকে দিনটা এসে উপস্থিত হয়েছি। আমরা আসলেই আর ওই জায়গায় ফিরে যেতে চাই না যেখানে অশান্তি আর অশান্তি। আমরা সামনের দিনটা একটা শান্তির বাংলাদেশ দেখতে চাই। বাংলাদেশের যারা ল মেকার আছেন, যারা ভবিষ্যতের যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, বাংলাদেশের পতাকা সারা বিশ্বে যারা তুলে ধরবেন, আমাদের যারা সংসদে যারা সাংসদ হচ্ছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ আপনারা এমন কিছু করবেন না যাতে আরেকটা জুলাই আবার ফিরে আসে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, এবং আপনারা সেই প্রমিসটা রাখবেন। আপনাদের কাছে জাতি অনেক কিছু প্রত্যাশা করে, এবং সেই প্রত্যাশার জায়গা থেকে দলে দলে মানুষ, যে কোটিতে কোটিতে মানুষ আজকে ভোট প্রদান করেছে। এবং গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশের বিজয় হোক, ইনশাল্লাহ বাংলাদেশ ভালো থাকবে।